আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে এখানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। এবং এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। এখানে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 7 = 7। 1 নম্বর থেকে যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ, যন্ত্রণা, দারিদ্র না বেদনা। তো যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ। স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্যাংশের চিঠিটি লিখেছিলেন 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই না 30 জুলাই। সঠিক উত্তর হবে এখানে 29 জুলাই। এরপরে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে, ইকবালকে, চেতন ভগবতকে না হরচন্দ্র রায়কে। উত্তর লিখবে এখানে প্রেমচন্দ্রকে। পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে কার্ভাস ও শঙ্কু উঠেছিলেন? 70, 71, 72, 74। উত্তর হবে 71। এরপর হচ্ছে দুলোক শব্দটির সন্ধিবিচ্ছেদ রূপ হলো 2 যোগ লোক, 2 যোগ লোক, দ্বি যোগ লোক না দ্বীপ যোগ লোক। উত্তর হবে দ্বীপ যোগ লোক, দুলোক। ধোঁয়াশা কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, সংকট শব্দ, দেশি শব্দ, জোড় কলম শব্দ। ধোঁয়াশা হবে এটা জোড় কলম শব্দ। তব্য কোন শ্রেণীর প্রত্যয়? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাতব প্রত্যয় না কোনোটি নয়। উত্তর হবে এখানে কৃত প্রত্যয়। দেখো 2 নম্বর থেকে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যে কোনো 7টি। 1 × 7 = 7। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, কেন এরূপ বলেছেন লেখক? তো বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী। বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। রাধারানী বড় বালিকা পথিকের এই ধারণা কিভাবে হয়েছিল? এই ধারণা তো রাধারানীর গলার স্বর শুনে পথিকের এই ধারণা হয়েছিল। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে 2-3 নম্বর। নোটে গাছটা মুড়িয়ে ওঠে কথার ভাবার্থ কী? তো নোটে গাছটা বুড়িয়ে ওঠে এই কথার ভাবার্থ কী? তো নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়াকে কবি বুঝিয়েছেন। আকাশে 7টি তারা কবিতায় কোন গাছের কথা উল্লেখ রয়েছে? তো কামরাঙা, হিজল, তারপর কাঁঠাল, জাম, ধান, কলমি, সর ও বট গাছের কথা এখানে উল্লেখ রয়েছে। জাদুকর আরগাসের প্রকৃত নাম কী ছিল? জাদুকর আরগাসের প্রকৃত নাম ছিল দোমিঙ্গো বার্তালেমে সার্মিয়েন্তো। ওকে, এটা লিখবেন। নেক্সট পরের প্রশ্ন দেখো, কার্ভাসের মূল্য হিসেবে আরগাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন? তো 10,000 এক্সুড এটা দিতে চেয়েছিলেন। সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ কি আলাদা? হ্যাঁ, সর্বনামী বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ এটা হচ্ছে আলাদা। সাপেক্ষ সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদগুলি একটির সাপেক্ষে আর একটি ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটিকে ব্যবহার করলে অপরটিকেও ব্যবহার করতে হয়, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যে, সে, ঠিক আছে, যে, সয়, সে, রয়, এইগুলো। তারপর দেখো ক্রমবাচক বিশেষণের 2টি উদাহরণ দাও। প্রথম, দ্বিতীয়, এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 60টি শব্দের মধ্যে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। রাধারানী গল্প অবলম্বনে পথিক চরিত্রটির পরিচয় দাও। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কাহিনীর শেষে জানা যায় পথিকের নাম হচ্ছে রুক্মিণী কুমার। অন্ধকারে পথ হাঁটতে গিয়ে অনিচ্ছায় ও ভুলক্রমে বালিকা রাধারানীর ঘাড়ের উপর পড়েন, ঠিক আছে, এই পথিক আর কি। তো রাধারানীর কান্না শুনে তার চমক ভাঙে। তিনি যখন রাধারানীর অবস্থা সম্পর্কে জানতে পারেন তখন একটি অসহায় বালিকাকে তার বাড়িতে পৌঁছিয়ে দেন। বালিকার অবিকৃত মালা 4 পয়সার বিনিময়ে কিনে নিলেও দিয়েছেন টাকা। তিনি দানশীলতা তার চারিত্রিক গুণ। এই গুণের আরও পরিচয় হলো রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠানো, নিজের নাম স্বাক্ষরিত নোট ফেলে যাওয়া, এইগুলো। 2 নম্বর, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে ও কথাটির অর্থ বুঝিয়ে দাও। তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়।
সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। এই উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। নেক্সট দেখো 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। প্রথম প্রশ্ন, কেশবতী কন্যা কেন এসেছে আকাশে? কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? কেশবতী বলার কারণ কি? উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশের সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 2 নম্বর, কিন্তু বিঘ্ন আছে বহু, কে কাকে এ কথা বলেছেন? তিনি কোন কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন? দেখো, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এ কথা বলেছেন। ভারতবর্ষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে। তিনি এইসব বিঘ্নের কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 150টি শব্দের মধ্যে প্রশ্নের মান 5 নম্বর। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি গো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? উদ্ধৃতাংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, জাম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা। সেই রমণীর খোলা চুলের রাশি যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না। সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। পুরোই না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কবি কি বোঝানো হয়েছে এখানে? পিপাসা পুরোই না বলতে কবি কি বুঝিয়েছেন? তো জীবন জীবিকার স্বার্থে কিংবা বিত্ত বৈভবের টানে গ্রামের কেউ শহরমুখী হয়ে শহরবাসী হয়েছে, কিন্তু গ্রামের শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ও তার অপার সৌন্দর্য ওই শহরবাসী মানুষটি ভুলতে পারেনি। গ্রামের সহজ সরল জীবনধারা আজও তাকে টানে। তাই গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে ওঠে। ফিরে আসার প্রবল ইচ্ছা ও আকুতি হলো তার দুরন্ত পিপাসা। শহরবাসী ওই মানুষটির গ্রামে ফেরার দুরন্ত ইচ্ছা ও আকুলতা মরে যায় না। অতীত গ্রাম জীবনের শিকড়ের টান বারবার তাকে গ্রামে এনে ফেলে। অবসরে গ্রামের সঙ্গে যাওয়া আসার যোগসূত্র থেকে যায়, তাই এই পিপাসা কখনো ফুরায় না। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর এবং 150টি শব্দের মধ্যে লিখতে হবে প্রশ্নের উত্তর। নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন? বর্তমান যুগে ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কারণ কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে তার খোঁজ করে নিজের ভাণ্ডারে থাকা ধাতু বা শব্দের সামান্য অদল বদল করি কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে এই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। বর্তমান যুগের ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কারণ প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হয়েছে এবং হচ্ছে। 2 নম্বর হচ্ছে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত ভারতপ্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্যে দিয়ে ভারতের সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের নিরলস প্রচেষ্টা করে গেছেন। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি মনে করেছেন মিস নোবেল এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারবে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসীর কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়।
7 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি দেশ ও শব্দে। প্রশ্নের মান 4 নম্বর। ম্যালিফাউল পাখি কোন দেশে পাওয়া যায়, এর বিশেষত্ব কী? দেখো ম্যালিফাউল পাখি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরা মাটি দিয়ে বাসা তৈরি করে, বালি মাটি আর নানা রকম উদ্ভিজ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে, আর তার ভিতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালিফাউলরা কোনো এক আশ্চর্য ও অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা ঠিক 78 ডিগ্রি ফারেনহাইট রাখে, 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটে স্থির থাকে। এই উষ্ণতায় ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ। 7 নম্বর কার্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজ পেলাম। কোন ঘটনায় বক্তা এই প্রমাণ পেয়েছিলেন? তো সত্যজিৎ রায় রচিত কার্ভাস গল্পে একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। প্রফেসর শঙ্কু তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালেন। সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কার্ভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো রকম আগ্রহ দেখায়নি। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কার্ভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথমে রয়েছে ভাবার্থ লেখো। দেখো কী দেওয়া আছে, আসক্তির মতো নিষ্ঠুর কিছু নাই। সে নিজেকেই জানে, সে কাউকে দয়া করে না, সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না। এই আসক্তি হচ্ছে জীবনের ধর্ম। সমস্তকেই সে নেবে বলে সকলের সঙ্গে সে লড়াই করছেন। ত্যাগ বড় সুন্দর, বড় কোমল। সে দ্বার খুলে দেয় সঞ্জয়কে। সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধত হয়ে উঠতে দেয় না, সে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়। তো এটার ভাবার্থ কী সেটা আমাদের লিখতে হবে। তো দেখো ভাবার্থটা আমরা এখানে লিখছি, আসক্তি বনাম ত্যাগ। সংসারে আসক্তি ও ত্যাগ এই দুটি বিপরীতমুখী প্রবৃত্তি বিদ্যমান। আসক্তি হলো অত্যন্ত নির্মম ও স্বার্থকেন্দ্রিক। সে কেবল নিজের অধিকার ও সঞ্চয়কেই চেনে। আসক্তির ধর্মই হলো সব কিছু দখল করা এবং অন্যের অধিকার কেড়ে নিয়ে নিজেকে পূর্ণ করা। এই লড়াইয়ে সে কাউকেই বিন্দুমাত্র পথ ছাড়তে রাজি নয়, যা মানুষকে সংকীর্ণ করে তোলে। অন্যদিকে ত্যাগ হলো জীবনের চরম সার্থকতা ও সৌন্দর্যের রূপ। ত্যাগের ধর্ম হলো নিজেকে উন্মুক্ত করা এবং সঞ্চিত সম্পদকে সর্বসাধারণের কল্যাণে বিলিয়ে দেওয়া। আসক্তি যেখানে সম্পদকে এক জায়গায় স্তূপাকার করে অহংকার বাড়ায়, ত্যাগ সেখানে মুক্তির দ্বার খুলে দিয়ে মানুষের হৃদয়কে কোমল ও উদার করে তোলে। প্রকৃত অর্থে ত্যাগই জীবনের শ্রী ও সামঞ্জস্য রক্ষা করে। ওকে, নেক্সট হচ্ছে দেখো পরের যেটা রয়েছে 8 2 সারাংশ লিখতে হবে। এটার কী দেওয়া আছে, দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট বুঝতে হবে। দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটি মস্ত বড় বল। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো এই দেশে প্রায় 130 কোটিরও বেশি লোক বাস করেন। সারা পৃথিবীর 1/6 লোক বাস করে ভারতবর্ষে। গর্ব করার মতো কথা বটে। এটার একটা সারাংশ আমাদের এখানটা লিখতে বলা হচ্ছে। দেখো আমরা লিখছি এখানে, দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, বরং মানুষের সমাহারেই গঠিত হয়। ভারতবর্ষের মতো জনবহুল দেশে মানুষের শক্তি বলই হলো শ্রেষ্ঠ সম্পদ। তাই দেশকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো দেশের মানুষকে ভালোবাসা ও তাদের গুরুত্ব উপলব্ধি করা। এরকমভাবে আমরা সারাংশটিকে লিখলাম। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 9 বাংলা বিষয়ের 2nd ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পাবে। তো অ্যাপের মধ্যে তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে পাবে। সেখানে ঠিক আছে, পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।